সংস্কৃতি ও সাহিত্যকে নিয়ে অবলম্বনের স্বপ্ন দেখা, হ্যাঁ, সে সমস্ত ধরতেই মৃত্যু। প্রিয় সুধী, শুভ সন্ধ্যা। মেঘদূত কর্তৃক আয়োজিত আজকের এই ষান্মাসিক পত্রিকার মনোকর্মোচন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সালমা বেগম। আমার বেশ ভালো লাগছে চমৎকার একটি কাব্যিক এবং সাহিত্যময় পরিবেশে আজকের এই আয়োজনে আমরা সবাই এক হয়েছি। মনে হচ্ছে যেন ক্লান্ত ঘোর লাগা একটা সময়ে আমরা যেন ধ্রুপদী আনন্দের আহ্বানে ছুটে এসেছি। ঠিক তাই, দম ফেলার তো সময় দরকার, তাই না? আর সে কারণেই গত বছরে ঠিক আজকের এই দিনটিতে মেঘদূত আত্মপ্রকাশ করেছে। মেঘদূতের জন্য আমরা শুরুতে একটি উষ্ণ করতালি দিতে চাই। সম্মানিত সুধী, মেঘদূতের এই স্বপ্নযাত্রার গল্প শুনব আমরা। মেঘদূতের সম্মানিত সভাপতি রয়েছেন, সম্মানিত প্রধান সম্পাদক রয়েছেন, তাদের কাছ থেকে আমরা শুনব। তবে আমার বলতে ভালো লাগছে যে আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করতে, আলোকিত করতে এবং এর সৌন্দর্য বাড়িয়ে দিতে আজকের এই আয়োজন উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। আর উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল। উপস্থিত রয়েছেন মেঘদূতের সম্মানিত কলাকুশলীরা। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সম্মানিত অতিথিদের জন্য আমরা একটি উষ্ণ করতালি রাখতে চাই। সম্মানিত সুধী, আমরা শুরুতে মেঘদূতের থিম সং দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। থিম সং পরিবেশনায় রয়েছে তাসিম তানিয়া এবং সহযোগিতায় রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লুৎফুল্লাহার পাখি। সম্মানিত সুধী, আমি আরেকটি বিষয় জানাতে চাই। মেঘদূতের এই যে থিম সং, এটির কথা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেঘদূতের সাধারণ সম্পাদক বা আজকের আয়োজনের প্রধান সম্পাদক কবি লেখক তাহের আফরোজ। সুর করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লীলা ফৌজিয়া এবং এর কম্পোজিশন করেছেন তাপস কুতা, তিনি একজন বিশিষ্ট শিল্পী। আমরা তাহলে থিম সঙ্গে চলে যাচ্ছি। যদি বাড়ালি
স্বপ্নের যাত্রাপথে এগিয়ে চলছি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত যারা শিল্পীরাও রয়েছেন। আমরা চমৎকার একটি আবহ দিয়ে আজকের এই আয়োজনটি শুরু করেছি। শুধুজন আমরা এবার তাহলে শুভেচ্ছা বক্তব্য চলে যাচ্ছি। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত প্রধান সম্পাদক বিশিষ্ট কবি লেখক জনাব তাহের আফরোজ। সুপ্রসুধী, শুভ সন্ধ্যা। মেঘদূতের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং মেঘদূত সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত আছেন, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় চিত্রকলা পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং মেঘদূত সাহিত্য পত্রিকার প্রচ্ছদ লিখেছেন যিনি শিল্পী আনিসুজ্জামান সোহেল। উপস্থিত আছেন মেঘদূত লেখক পর্ষদের সভাপতি চৌধুরী রাশেদুল নবী এবং মেঘদূত লেখক পর্ষদের কবি এবং লেখকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। আজকের এই দিনটা আসলে সত্যি আমার জন্য অত্যন্ত আনন্দের। গত বছর করোনায় যখন আসলে ঘর বসাচ্ছিলাম তখন কিছু একটা করার পরিকল্পনা বা কিছু একটা করার যে অনুভূতি, সেই অনুভূতি থেকে আসলে মেঘদূত ফেসবুক গ্রুপটা আমরা খুলেছিলাম। ফেসবুক গ্রুপটা খোলার আগে যে হুট করে একটা গ্রুপ খুলে ফেলবো সেটা আসলে আমরা তখন খুলিনি। আমরা 1 মাস এটা নিয়ে ভেবেছি, হোমওয়ার্ক করেছি যে আমরা আসলে কি করতে চাই। তো আমরা 7-8 জন মিলে সেটা নিয়ে মিটিং করেছি অনলাইনে, তারপর আমরা আসলে ফেসবুক গ্রুপটা করেছি। সেই গ্রুপটা এই 1 বছরে এতদূর আসলে আমরা কাজ করে এগিয়ে আসবো সেটা তখন ভাবিনি। আর সাহিত্য পত্রিকা বের করবো এটাও তখন ভাবি। এই ভাবনাটা এসেছে আসলে এবার বইমেলার সময় থেকে। তখন মনে হলো যে আমরা আসলে যারা লিখি, লেখালেখি করছি, আমাদের লেখাগুলো আরো পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আসলে লেখকদের সংগঠিত হওয়া দরকার। সেই ফিলিংস থেকে আসলে আমরা লেখক পর্ষদ গড়ে তুলি এবং লেখক পর্ষদ গড়ে তোলার পরে আমরা আসলে সিদ্ধান্ত নিই যে না, আমরা আসলে পারি সাহিত্য পত্রিকা আমরা একটা বের করার উদ্যোগ নিতে পারি। হয়তো প্রথম একটু মানের দিক থেকে হয়তো একদম খুব আমরা মানসম্মত দিতে পারবো না, কিন্তু আস্তে আস্তে আমরা অবশ্যই পারবো। প্রথম সংখ্যা বের করেছি এবং এর পেছনে অনেকেই যে আছেন, অনেকের শ্রম আছে, অনেকে সহযোগিতা করেছেন এবং আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে এর যে তহবিল সংগ্রহে যারা ভূমিকা রেখেছেন, তহবিল সংগ্রহ করে আসলে যারা আমাকে কাজটা করার জন্য যে সাপোর্টটা দিয়েছেন, আসলে তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রচ্ছদ শিল্পী আনিসুজ্জামান সোহেলের কাছে যে তিনি স্বল্প সময়ের মধ্যে আমাকে প্রচ্ছদটা করে দিয়েছেন আমার অনুরোধে, এত ব্যস্ততার মাঝেও। ধন্যবাদ জানাচ্ছি লেখক পর্ষদের সব লেখক কবিদের এবং সভাপতি যিনি আছেন। আমি এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক হিসেবে কিন্তু আমার কিছুটা জানার বা বোঝার অভিজ্ঞতা আছে। আমি বলতে চাই এখানে যে দুজন আছেন, মেঘদূতের যে সম্মানিত সভাপতি চৌধুরী রাশেদুল নবী এবং সাধারণ সম্পাদক তাহের আফরোজ, তাদেরকে আমি বলতে চাই আজকের এই আয়োজনে যে তারা সত্যিকার ভাবে শিল্প প্রেমিক মানুষ না হলে যে এত বড় একটি প্ল্যাটফর্ম বা মেঘদূতের আজকের এই যে একটা নিজস্ব বলয় তৈরি হয়েছে, এই দুজন মানুষের নেতৃত্বে এবং অন্যান্য যারা আছেন এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের অবদান রয়েছে। এবং আমি মনে করি আজকের এই 1 বছরে এই ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে তারা যেরকম সৃজন কর্ম দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরেছেন, এটা সত্যিই অপূরণীয়। আর এই কারণে আমি আবারও মেঘদূতের সকলের জন্য আমরা একটি করতালি উপহার দিতে চাই। এটা প্রাপ্য, আমি মনে করি এটা সবার জন্য প্রাপ্য। চমৎকার একটি আয়োজন, আর এই সাহিত্য পত্রিকা এই কম সময়ের মধ্য দিয়ে এত সুন্দর করে গুছিয়ে একটি পত্রিকা বের করা, সেটিও কিন্তু অনেক বড় বিষয়। অসংখ্য ধন্যবাদ তাহের আফরোজ। আমরা একটি পরিপাটি বক্তব্য শুনেছি। এবার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী আনিসুজ্জামান স্যারকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর আমি এখন খুব বেশি কি বলবো এখানে বুঝে উঠতে পারছি না, তবে
মেয়েদের জন্য অনেক শুভকামনা। আর তাহেরা আফরোজকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তার ভিতরে একটা ক্রেভিং আছে, মানে কিছু করার চেষ্টা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি আসলে সে কখনো কিছু চাইলে বা করে দিতে চেষ্টা করি, কারণ আমার সীমিত সাধ্যের মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকু পাশে থাকি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, আর এই সংগঠনের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। আছে ও তার আগে আমরা মনে হয় আজকে যারা এখানে মেঘদূতের কলাকৌশলী অনেকেই রয়েছেন, আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনতে পারি। ও যদি আপনারা কেউ আগ্রহী হন তাদের কাছ থেকে শুনবো, এবং আমি সবাইকে একটু বিনীত অনুরোধ জানাবো বক্তব্য রাখার আগে আমাদের পরিচয়টুকু যদি আমরা নিজেরা দিই, তাহলে আমরা যারা আছি সবাই জানতে পারবো। ধন্যবাদ। খুব চমৎকার উপস্থাপনাটা। আজকে মেঘদূতের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, মেঘদূত সাহিত্য পত্রিকার আজকে মরক মন্থন হবে। স্বল্প সময়ের ভিতরে সুন্দর একটি পত্রিকা উপহার দেওয়ার জন্য যারা এখানে একসাথ তরুণ, নবীন প্রবীণ, উদ্যোগী এবং মেধাবী কর্মীবৃন্দ একত্রিত হয়ে মেঘদূত প্রতিষ্ঠার মাধ্যমে যে মনন সুস্থ আবহাওয়া ছড়িয়ে দেওয়ার জন্য এদেশে কাজ শুরু করেছিল, সেই কাজটাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সবাইকে এর সাথে যারা জড়িত আছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। মেঘদূত সামনে এগিয়ে যাবে। আজকে মেঘদূতের যে সাহিত্য পত্রিকার মরকম মত রয়েছে, আসলে খুব স্বল্প সময়ের ভিতরে এটা এসেছে। আমি এর সাথে আমাকে রাখার জন্য আমি মেঘদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি রাশিদ চৌধুরী এবং তাহেরা আফরোজ, সঞ্চিতা নাসরিন আছেন এবং লেখালেখিতে মাহবুবা আপা আছেন। আরও যাদের নাম আমি উল্লেখ করতে পারিনি, তাদের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। মেঘদূত এগিয়ে যায় তারুণ্যের উদ্যোগী সাহস নিয়ে আমাদের এদেশের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আরও পথ দেখাবে, এই আশা ব্যক্ত করে মেঘদূতের অগ্রযাত্রা কামনা করে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার জন্য শুভকামনা, শুভসন্ধ্যা। বক্তব্য বলতে চাই না, যে অনুভূতি প্রকাশ চাই। আপনারা এইভাবে আপনাদের কথা বলে আপনাদের অনুভব প্রকাশ করে মেঘদূতের সাথে থাকবেন। আর কেউ যদি বলতে আগ্রহী হন, আমি অনুরোধ জানাচ্ছি সেলিনা আপাকে প্লিজ। শুভ সন্ধ্যা। আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডেকে আনার জন্য। আজকে অনেকগুলি মানুষ মঞ্চে উপবিষ্ট আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একেবারেই আমাদের একটা আনন্দের দিন। 1 বছর আগে আমরা শুরু করেছিলাম, আমরা ভার্চুয়ালি মেঘদূত নিয়ে কাজ শুরু করেছি এবং শুরু থেকে মেঘদূতের সাথে আছি। মেঘদূত আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা যারা খুব বেশি লেখালেখি করি না, তবে করতে ভালোবাসি, মাঝে মাঝে নিজেদের মনের কিছুটা ভাব প্রকাশ করি লেখালেখির মধ্য দিয়ে, সেরকমই আমরা এখানে অনেকে উপস্থিত আছি। মেঘদূত আমাদের সুযোগ করে দিয়েছে আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের প্রকৃতি, আমাদের দেশ, আমাদের অনুভব, আমাদের অনুভূতিকে আমরা মেঘদূতের মাধ্যমে প্রকাশ করতে পারছি। ধন্যবাদ মেঘদূতকে নিয়ে যারা শুরুতে ভেবেছেন, এবং সামনে মেঘদূত আরো এগিয়ে যাবে। মেঘদূতের বর্ণিল অভিযাত্রা অব্যাহত থাকবে এবং মেঘদূত আরো সমৃদ্ধ হবে। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা। আমি আমার লেখা আজকে মেঘদূতকে নিয়ে। মেঘদূত, তোমার শুভেচ্ছা জানাই।
তোমার জন্মদিনে। মেঘদূত, তোমায় অভিনন্দন জানাই মনের গভীর কোণে। তুমি জ্বালবে জ্ঞান শিখা, তুমি ফোটাবে ফুল, তোমার বক্ষে রাখবো মাথা, ভাঙিয়ে মনের ফুল। তুমি সৃজিবে কবি সাহিত্যিক, তুমি খুলিবে মানুষ, তুমি আমার প্রাণের আরাধ্য, আমায় বানাও জ্ঞান তাপস। সুধী মণ্ডলী, আজকে মেঘদূতের প্রতিষ্ঠা বার্ষিকী, মেঘদূতের প্রথম সাময়িকী প্রকাশের দিন। আমাদের এই দিনটি সত্যি আনন্দের দিন। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক সৌমিত্র শেখর, উপস্থিত অন্যান্য অতিথিবর্গ, আমাদের মেঘদূতের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদিকা এবং অন্যান্য উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আমি ব্যক্তিগতভাবে এই মেঘদূতের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি, নিজেকে ধন্য মনে করছি। এই মেঘদূত আমাদের সাহিত্য এবং সংস্কৃতি জগতে অনেক দূর এগিয়ে নেবে। আমাদের সাহিত্য এবং সংস্কৃতিকে এর মাধ্যমে তুলে ধরতে পারব। আমরা আমাদের লেখনীকে শানিত করতে পারবো, এই আশা আমি ব্যক্ত করি। এবং যারা এই মেঘদূতের কার্যনির্বাহী কমিটি অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রমে ঘামে এই সাময়িকীটি প্রকাশ করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং মেঘদূত তাদের প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমার পরিচয়টা দেওয়া উচিত। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। ধন্যবাদ সকলকে। তা বিশেষভাবে প্রকাশ করাটাই হচ্ছে শিল্প। মেঘদূত কিন্তু সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনবরত। ধন্যবাদ। আমরা আর কারো কাছ থেকে কিছু শুনতে পারি, কেউ যদি আগ্রহী হন। আমরা অনুরোধ জানাচ্ছি যে এখানে অনেকেই আছেন, আমরা সবাই নিজেদের যে অনুভব মেঘদূতকে ঘিরে এই এক বছর আমরা কি দেখেছি, কি জেনেছি, কি পেয়েছি, ভালোবাসা পেয়েছি কতটুকু, সবকিছুই আমরা আজ তুলে ধরতে পারি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। শুভ সন্ধ্যা, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমি মেঘদূতে জয়েন করেছি 1 বছর আগে। আমি মেঘদূতে যখন জয়েন করলাম তখন আমি সবার ছবি বের করে দেখি সবাই অনেক অল্প বয়সী লোক, ইয়াং জেনারেশন সব। আমি তো ভয় পেয়ে গেলাম, এদের সাথে আমি কি বলবো, কি লিখবো। তখন আমার একটা কবিতার ভিতরে আমি লিখলাম, মেঘদূত তোমার আকাশে দেখি সবুজের পাশ, খোলা চিঠি। মেঘদূত তোমার আকাশে দেখি সবুজের বাস, ফুললতা কচি পাতা ছড়ায় সুবাস, আমি এক শুকনো পাতা বর্ণ কাছে গিয়ে করবো কি আসল নদী, ডেকে নিয়ে রেখে দিও শুধু ভালোবেসে, আমি অলৌকিক হব সবুজের দেশে। তোমাদের ভালোবাসার শিশির ছোঁয়ায় রিক্ত আমি সিক্ত হব রঙিন আশায়, আমার এই স্বপ্ন নিয়ে যাও জলদি পৌঁছে দিও সবুজের কাছে, ডাক এলে সারা দেব লেখালেখি করে, কলম চলবে তখন সবুজের হাত ধরে এগিয়ে যাব, তুমি শুধু স্বপ্নটুকু পৌঁছে দিও, কদমে কদম যদি নাম গাতে পারি, দূর থেকে আমি যেন আশীর্বাদ করি মাহবুবা। এটা আমার একটা খোলা দিক ছিল মেঘদূতের কাছে, কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে সত্যি আমি অভিভূত। এক ঝাঁক তরুণ তারা একটা সাহিত্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি এদের সকলকে অনেক দোয়া করি এই সংগঠন যেন একদিন অনেক দূরে এগিয়ে যায়, আমরা সবাই যেন সেটা দেখতে পাই। সবাইকে আবারও
সৌরমণ্ডলী আজকে সবার অনুষ্ঠানে আমরা সভাপতি প্রধান আকর্ষক ডক্টর সৌমিত্র শেখর এবং আমার উপস্থিত বন্ধুরা, একজাক তরুণের সামনে এসে আমিও নিজেকে অনেক তারুণ্য উপলব্ধি করছি। এখানে যারা আছে কারো সঙ্গে কিন্তু সবার সঙ্গে আমার আজকে প্রথম সাক্ষাৎ, কারোর সঙ্গে আমার এর আগে দেখা হয়নি, কিন্তু এই সংগঠনের মাধ্যমে একটা আত্মিক সম্পর্ক প্রত্যেকের সঙ্গে আমার অনেক আগের থেকে হয়ে গেছে। প্রত্যেকেই আমি অন্তরে প্রত্যেককেই আমি ধারণা করি, প্রত্যেকেই আমি চিনি জানি, কিন্তু আজকে প্রথম দেখা। এখানে তো বেশিরভাগই শিক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরাই বেশি আছেন। আমি সেদিক দিয়ে এই অনুষ্ঠানে অনেকটা মানানি বলতে পারেন, কারণ আমি শিক্ষার সঙ্গে যুক্ত না। আমি আইনজীবী, 45-46 বছর ধরে আমি ওকালতি করি। তারপরেও এই অনুষ্ঠানের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে একজাক আলোকিত মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ায়, তাদের সাথে সম্পর্কিত হওয়ায়, এবং এর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে চৌধুরী রাশেদুন নবী। ওনার সঙ্গেও আমার আজকে তো প্রথম দেখা, কিন্তু ওনার এত সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক ক্ষমতার বলে অল্প সময়ের ভিতরে এই সংগঠনটা উনি যেখানে নিয়ে আসতে এত মানুষকে সম্পৃক্ত করেছেন, যেটা সত্যি আনন্দের বিষয়। সম্পূর্ণ কৃতিত্ব সবকিছু চৌধুরী রাশেদ, এবং উনি এটা করেছেন, এবং এটা উত্তরোত্তর আরো এগিয়ে যাবে, আরো অনেক বড় হবে, আরো মানুষের মাঝে অনেক সংস্কৃতমনা চিন্তা চেতনা গড়ে তুলবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যে চলে যাচ্ছে। আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য। ধন্যবাদ। আজকে এই চমৎকার আয়োজন মেঘদূত সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব। এই উৎসবে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে আমি প্রথমে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করি, এবং আমি আত্মশ্লাঘা বোধ করছি আপনাদের মতো এই বিদ্বজ্জনদের, সাহিত্য প্রেমীদের সামনে এসে কয়েকটি কথা বলার সুযোগ পেয়ে। এই মেঘদূতের যে সভাপতি চৌধুরী রাশেদুন নবী, তার সাথে আমার প্রথম সম্পর্ক ঘটেছে ছাত্র শিক্ষক এই পরিচয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র, এখন ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক, কবি, প্রাবন্ধিক, এবং একই সঙ্গে বানান এবং শুদ্ধ উচ্চারণ নিয়ে যে কাজ করছে। পাশাপাশি প্রধান সম্পাদক তাহেরা আফরোজ, তার সাথেও সাংস্কৃতিক সূত্রেই আমার পরিচয়, এবং এই সূত্রে পরিচয়ের পরিপ্রেক্ষিতে আমি দেখেছি কবিতার প্রতি তার আগ্রহ, কবিতা নিয়ে কাজ করবার তার ইচ্ছে। মঞ্চে আরও উপবিষ্ট আছেন ৮-এর দশকের খুবই গুরুত্বপূর্ণ কবি, আমার প্রিয়জন, যিনি তার লেখার মধ্যে তার দশকে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিষয় এবং আঙ্গিকে স্বাতন্ত্র্য নিয়ে এসে
নিজের অবস্থা এবং অবস্থানকে সুদৃঢ় করেছেন। কবি রেজাউদ্দিন স্টালিন মঞ্চে উপবিষ্ট এই মেঘদূত পত্রিকার চমৎকার প্রচ্ছদ যিনি করেছেন, যিনি এর আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, শিল্পী আনিসুজ্জামান সোহেল। আপনারা যারা আমার সামনে আছেন অভ্যাগত সাধুমণ্ডলী, যারা বললেন, যারা শুনলেন এবং যারা এই মুহূর্তে ভার্চুয়াল মিডিয়াতে যারা দেখছেন, সবার জন্যে শুভ সন্ধ্যা। মূলত আপনারা শুনেছেন যে মেঘদূত এই নামটির সাথে আমাদের সংস্কৃতির একটি সংযোগ রয়েছে। বিশেষ করে সংস্কৃত সাহিত্যে এই নামটি এতটাই পরিচিত, যেটি আর পরে শুধু সংস্কৃত সাহিত্যে থাকেনি। এই নামটি পরবর্তীকালে একটি শাশ্বত নামে পরিণত হয়েছে, একটি আন্তর্জাতিক নামে পরিণত হয়েছে, একটি বিশ্বায়িত নামে পরিণত হয়েছে। যে কারণে এই মেঘদূত শব্দটির মধ্যে বা এই কাব্যের মধ্যে যে দুটো অংশ আছে, একটি পূর্ব মেঘ এবং একটি উত্তর মেঘ। এই পূর্ব মেঘ নিয়েও আমরা দেখেছি রাজশাহী থেকে পূর্ব পাকিস্তান সময়ে প্রফেসর মুস্তাফা নুরুল ইসলাম এবং প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকীর সম্পাদনায় একটি চমৎকার সাহিত্য পত্রিকা বেরিয়েছিল। শুধু বেরিয়েছিল তাই নয়, ওই পত্রিকাটি, সেই পূর্বমেঘ পত্রিকাটি আমাদের স্বাধীনতা সংগ্রামে একটি বড় রকমের অবদান রেখেছে, বিশেষ করে আমাদের সাংস্কৃতিক জাগরণে অবদান রাখতে সক্ষম হয়েছে। আজকে এই মেঘদূতের সাথে যারা যুক্ত আছেন, আমরা শুরুতেই একটি চমৎকার গান শুনলাম। আসলে এই গানটিকে বলা হয়েছে তাদের, যেটাকে থিম সং বলা হয়, অর্থাৎ ভাবনা সঙ্গীত। এই সঙ্গীতটি আমি গভীর মনোযোগ দিয়ে শুনেছি, খুবই চমৎকার হয়েছে সুর এবং কথার মধ্যে দিয়েই সেখানে প্রকাশিত হয়েছে যে অতিমারিকালে যখন আমরা ঘরের বন্দি অবস্থায় ছিলাম, ওই সময় কি করা যায়। সৃষ্টিশীল প্রান্ত শুধু ঘরে আটকে থাকার মতো নয়, তখন তারা এই আন্তর্জালিক বা ভার্চুয়াল যে মিডিয়াম, সেই মিডিয়ামটিকে গ্রহণ করেছেন। তার মধ্য দিয়ে তাদের আজকে সদস্য সংখ্যা অনেক হয়েছে, 5,500-এর উপরে হয়ে গেছে এবং ইতিমধ্যেই তারা আন্তর্জালিক একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার সুযোগ ঘটেছিল তাদের একটি আয়োজনে যুক্ত থাকবার জন্যে এবং সম্ভবত সেটি জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে যে আয়োজনটি ছিল, সেই আয়োজনটিতে। ফলে আমি লক্ষ্য করেছি যে এখানে যারা কাজ করেন, যারা যুক্ত আছেন, তাদের মধ্যে সাহিত্যের প্রতি একটি ভালোবাসা যেমন আছে, তেমনি ভালোবাসা আছে সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্য দিয়ে চরিত্র গঠন এবং সেইটি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। অর্থাৎ সাহিত্যের যে কিছু উপলব্ধি আছে, সাহিত্যিকের যে কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যকেও তারা ভুলে যায় না। এই যে সাহিত্যকে শুধুই সাহিত্য হিসেবে না দেখা, সাহিত্যকে শুধুই নিজের ভাব প্রকাশের জন্যে, নিজের মনটাকে হালকা করবার জন্যে, কিংবা শুধুই চটুল কিছু প্রেমালাপের মধ্যে সুসংবদ্ধ না রাখা, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমি পত্রিকাটি নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে এই যে যেটিকে পাঠ উন্মোচন বা মোড়ক উন্মোচন যেগুলো বলা হয়, সেগুলো আমরা করবো বা সেইটি সবার সামনেই হবে। তার আগে আমাদের হাতে এসে পৌঁছার পরে আমি এক নজর উল্টে পাল্টে দেখছিলাম, এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তাশীল কিছু লেখা রয়েছে। এর মধ্যে একটি লেখা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমি এটি এক নজরে একটু দেখতেও চেয়েছিলাম। আমি যখন আমার পাশে চৌধুরী রাশেদুল নবী আছেন, তাকে জিজ্ঞাসা করছিলাম যে বাংলা স্বর নিয়ে যে প্রবন্ধটি, এই প্রবন্ধটি আমার পুরোটা পেতে হবে। কারণটি হলো, আমি প্রবন্ধটি শুরু এবং শেষ এক নজরে দেখলাম শেষে লেখা আছে যে এখানে পুরো প্রবন্ধটি দেওয়া যায়নি, এইটি আসলে আরও দীর্ঘ। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে লেখককে,
রাশেদুল নবী বলছেন যে তিনি এখন এসে পৌঁছাননি। তারপর আপনি যখন এসে পৌঁছলেন তখন আমাকে রাশেদুল নবী দেখিয়ে দিলেন যে গরিব নেওয়াজ ওই যে এসছেন, সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে হাতে দুটো বই নিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন, আমাদের এই আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এবং আমাদের বিমোহিত করলেন। আমি আপনার কাছে সবার সামনেই এই প্রবন্ধটির পুরোটি পেতে চাই, আমি পাঠ করতে চাই। তো এই যে চিন্তাশীল প্রথমেই আমার কাছে মনে হয়েছে যে একটি প্রবন্ধ পুরোটা পড়বার একটা আগ্রহ আমাকে জন্মিয়েছে, কারণ আমি বাংলার সঙ্গে কিছু কাজ করছি এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটি আমার পুরোটা পাঠ করা দরকার। এটি শুধু একটি প্রবন্ধের ক্ষেত্রে নয়, কবি রেজাউদ্দিন স্টালিন একটি প্রবন্ধের কথাও বলেছে, সেই প্রবন্ধটিও তাকে আকৃষ্ট করেছে। অর্থাৎ আমরা তাৎক্ষণিকভাবে এই পত্রিকাটি উল্টে দেখে আমাদের মধ্যে কিন্তু জিজ্ঞাসা, আমাদের মধ্যে এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার উদয় ঘটেছে। পৃথিবীতে শ্রেষ্ঠ শব্দ হচ্ছে জিজ্ঞাসা। একটা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় জিজ্ঞাসা। যেখানে বলা হয় জিজ্ঞাসা করো না, শুধু বিশ্বাস করো, সেখানে অন্ধকার ঘনীভূত হয়। যেখানে বলা হয় তুমি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো এবং জিজ্ঞাসা করে করে তুমি এগিয়ে যাও, সেখানে আলো খুব দ্রুত চলে আসে। আমার মনে হয় মেঘদূত তারা যেভাবে কালিদাসের মেঘদূত এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়েছে, সেই আমাদের গগনে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, যেখানে কশ্চিত কান্তাগ বিরহ গুন্ডা বিষাদ ভিতরে প্রমত্ত সেই উচ্চাভিলাষী সেই গগন বিধারী চক্রের মতো উচ্চারিত হয়েছে। আমার মনে হয় মেঘদূত আমাদের প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে সেইভাবে দূতের কাজ করবে, এসে নক করবে যে তোমার হৃদয়ের এই দরজাটি বন্ধ আছে, তুমি খুলে দাও এবং তুমি দেখবে যে চারিদিক থেকে কত স্নিগ্ধ আলো আসবে তোমার হৃদয়ে। তোমার হৃদয়টিকে উন্মুক্ত করে দাও এবং তোমার হৃদয়ে যে জমে থাকা অন্ধকার, সেই অন্ধকারকে তুমি আলোকিত করো। এখানে কবিতাগুলো নিশ্চয়ই আমি পাঠ করবো। এখানে যারা কবি আছেন, যারা লিখেছেন, একটি ব্যাপার আছে যে কবিতা যখন যারা লিখেন, কবিতার ক্ষেত্রে কিন্তু অন্যরকম। কবিতা তো আসলে সবাই কবি হতে পারে না, সবাই লেখেন কিন্তু সবাই কবি হতে পারে না। কবি হবার জন্য দরকার হচ্ছে শব্দগুলো এমনভাবে বাছা এবং শব্দগুলোর মধ্যে এমন করে চিন্তা সংযুক্ত করে সেখানে অলংকার এবং ছন্দের মধ্য দিয়ে চালান করা, তা না হলে বড় কবি হওয়া যায় না। এবং প্রতিনিয়ত ভাঙা, অতীতে যা হয়েছে সেটিকে স্বীকার করে ভেঙে এগিয়ে যাওয়া। ভাঙাটা অত্যন্ত সহজ, কিন্তু ভেঙে আবার গড়তে হবে, এই গড়াটা না হলে সেটি সম্ভব হয় না। আমার ধারণা যারা কবিতা লিখবেন তারা কবিতার ইতিহাস পড়বেন, বাংলা সাহিত্য কোথায় এসে দাঁড়িয়েছে এইটি তারা জানবেন। তারা যদি না জেনে বাংলা সাহিত্য, বাংলা কবিতা এখন কোন জায়গায় দাঁড়িয়েছে, এই আমরা 100 বছর আগে 30-এর দশক বলেছি, 100 বছর আগে 30-এর দশক বলেছি, আমরা কিন্তু সেই 30-এর দশক বা 3-এর দশক আবার আগামী কয়েক বছরের মধ্যেই পাবো। আমরা ইতিমধ্যেই দ্বিতীয় দশক বা 2-এর দশক যেটাকে বলা হয়, আসলে এই 2-এর দশককে অতিক্রম করছি। 2-এর দশক এই সময়ে 100 বছর আগে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে প্রথমে আঘাত করেছেন, আঘাত করে ভেঙে দিয়েছেন। আজকের এই সনটা হচ্ছে বিদ্রোহী কবিতা প্রকাশের সন। আজ থেকে 100 বছর আগে বিদ্রোহী কবিতা রবীন্দ্রনাথের সামনে এসে আবির্ভূত হয়েছিল, আবির্ভূত হয়ে বাংলা কবিতার প্রথম অর্গল মুক্তি করেছেন। তারপরে তার কয়েক বছর পরে তরুণ কবিরা আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে সেই বুদ্ধদেব বসু থেকে শুরু করে সুধীন দত্ত, বিষ্ণুদেব, তারা এসে আবার আরেকটি মোড় ফিরলেন। একদম 8 থেকে 9 বছরের মধ্যে নূতন পলধ্বনি আমরা শুনলাম। তাহলে যেভাবে এইভাবে ভেঙে 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 আজকের কবিতা এসে পৌঁছেছে, সেই জায়গা থেকে যদি আমরা শুরু না করি, আবার যদি 50 বছর আগের কবিতার পলধ্বনি আমরা শুনতে পাই, তাহলে কিন্তু এই মেঘদূত সেই বর্ণিল মেঘদূত হবে না। তখন কিন্তু এইটি অনেকের কাছে গুরুত্ব হারিয়ে যাবে। এ কারণে একটি সাহিত্য পত্রিকার জন্ম হওয়া খুব সহজ। যে কোনো সময়ে আমরা একটি সাহিত্য পত্রিকা বিভিন্ন জনের লেখা সংগ্রহ করে সেইটি সৃষ্টি করতে পারি, প্রকাশও করতে পারি। কিন্তু এইটিকে বাঁচিয়ে রাখবার জন্য যে
আদর্শিক প্রতিজ্ঞা সেইটিকে কিন্তু গ্রহণ করতে হবে, এবং যাদের নাম এখানে আছে তাদের উপর একটা দায়বদ্ধতা এসে যায়। ঢাকা থেকে কবিতা পত্রিকা বেরিয়েছিল, ঢাকা থেকে বাসন্তী পত্রিকা বেরিয়েছিল, ঢাকা থেকে বুদ্ধির মুক্তি আন্দোলনের শিখা পত্রিকা বেরিয়েছিল, ঢাকা থেকে এরকম অনেক পত্রিকা বেরিয়েছে যে পত্রিকা ইতিহাসে স্থান করে নিয়েছে। এমনকি আমাদের সাম্প্রতিক সাহিত্যেও আমরা দেখি যে কিছু কিছু সাময়িক পত্রিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে সাময়িক পত্রিকাকে বাঁচিয়ে রাখবার জন্য যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা এই সংগঠন নেবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আমরা যেন আজকে প্রথম সংখ্যার সাথে সাথে আগামী অন্তত 50তম সংখ্যাতেও এখানে উপস্থিত হতে পারি, এই প্রতিজ্ঞাটি আজকে এখানে করতে হবে। যদি এটা করা যায়, অর্থাৎ আগামী 25 বছর, যেহেতু ষান্মাসিক প্রতি বছরে 2টো করে যদি হয়, আমরা 50 মনে আগামী 25 বছর পর আবার এখানে মিলিত হব। যদি এই প্রতিজ্ঞাটি আমরা নিতে পারি এবং এর মধ্য দিয়ে নিজেদের যে শ্রম, সময়, অর্থ এইগুলো দেওয়ার প্রতিজ্ঞা করতে পারি, তাহলেই কিন্তু একটি পত্রিকা বেঁচে থাকবে। আপনাদের যে এই আয়োজন সার্থকতা পাবে। তা না হলে এইটি শুধুই আনুষ্ঠানিকতা হবে মাত্র। আমরা আশা করি আনুষ্ঠানিকতা করবার জন্য এখানে আমরা এসে দাঁড়াইনি, আমরা একটি ভালো কাজ করবার জন্য দাঁড়িয়েছি এবং সেইটি নিশ্চয়ই একদিন আমরা করতে পারবো। আজকে এই প্রতিজ্ঞায় আমাদের থাকবে। আমি ধন্যবাদ জানাবো এই মেঘদূত পরিবারে যারা আপনারা যুক্ত আছেন, তাদেরকে দীর্ঘদিন ধরে 1 বছর ধরে আপনারা কাজ করছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এ কারণেও আপনাদের ধন্যবাদ। আপনাদের এই আয়োজনের সার্থকতা কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মেঘদূত এলো ভাবের বাহন হয়ে আমাদের, প্রাণে প্রাণে গান, হাসি আমলান, রাখি বন্ধনে বাঁধা কত শত নাম। এক হয়ে আমরা শপথ নিলাম, ছড়াবো প্রেমের বাণী, কথা দিলাম। মেঘদূত চিরকাল আশার আলো হবে আমাদের। মেঘদূত, মেঘদূত, মেঘদূত। শুভ সন্ধ্যা। মেঘদূত আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাহিত্য ও নন্দন ভাবনা বিষয়ক ষান্মাসিক পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর স্যার, উপস্থিত আছেন বিশিষ্ট চিত্রশিল্পী জনাব আনিসুজ্জামান সোহেল, মেঘদূতের সম্মানিত লেখকবৃন্দ এবং সুধীমণ্ডলী। আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই প্রধান অতিথি সৌমিত্র শেখর স্যার। তিনি অনেক ব্যস্ততার মধ্যেও আজকের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন, অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন। এর আগেও মেঘদূতের অনুষ্ঠানে তিনি ছিলেন, তাকে এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেঘদূতের প্রচ্ছদ যিনি করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী জনাব আনিসুজ্জামান সোহেলকে। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের অনুরোধে তিনি মেঘদূতের অনিন্দ সুন্দর প্রচ্ছদ তৈরি করে দিয়েছেন। আশা করছি আমাদের এই দুজন পরম সুহৃদ এরপরেও মেঘদূতের সাথে থাকবেন, মেঘদূতকে তারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। এই সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক এবং মেঘদূত লেখক পরিষদের সাধারণ সম্পাদক জনাব তাহেরা আফরোজ পত্রিকাটির পেছনে যে অকুণ্ঠ সময় এবং শ্রম ব্যয় করেছেন সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি সম্পাদক মণ্ডলীকে যারা এই পত্রিকার জন্য পরিশ্রম করেছেন। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের এই পত্রিকার অর্থ যোগান দিয়েছেন।
তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর সবচেয়ে বেশি ধন্যবাদ যারা লেখা দিয়েছেন সেই লেখকদের, মেঘদূত লেখক পরিষদের লেখক এবং মেঘদূত গ্রুপের যারা লেখক আছেন, আপনাদের লেখার মাধ্যমেই এই চমৎকার নান্দনিক সাহিত্য পত্রিকাটি প্রকাশ করা সম্ভব হয়েছে। মেঘদূত জন্মলাভ করেছিল একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। আমাদের লক্ষ্য পরিষ্কার, আমরা উদীয়মান তরুণ শৌখিন লেখকদেরকে সামনে এগিয়ে নিতে চাই। আমাদের লক্ষ্য মানুষের মধ্যে নান্দনিক বোধকে ছড়িয়ে দেওয়া, শুদ্ধ সংস্কৃতির চর্চায় মানুষকে আত্মাকে জাগরিত করা, তাদেরকে সুন্দরের পথ দেখানো, মুক্তবুদ্ধি এবং জ্ঞানের চর্চা, সেটি কিন্তু মেঘদূতের অন্যতম উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যকে আমরা প্রথম থেকে বারবার বলে এসেছি যে আমরা সবসময় উদীয়মানদেরকে, আমরা তরুণদের, আমরা শৌখিনদের আমরা উৎসাহ দিয়ে যাব, অনুপ্রেরণা দিয়ে যাব। একটি সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা আসলে মেঘদূতে কাজ করি। আমরা মনে করি এই সমাজটিকে সুন্দরভাবে গড়ে তোলার পেছনে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এই সমাজ আমাদের, এই দেশ আমাদের। সুতরাং এই সমাজটিকে সৌন্দর্যের চর্চা, কুসংস্কার থেকে মুক্ত রাখা, নান্দনিকতার চর্চা, শুদ্ধ সংস্কৃতির চর্চা, অপসংস্কৃতি থেকে আমাদের সমাজের মানুষকে দূরে রাখা, বিশেষ করে তরুণ প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতির পথে রাখা, এটা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের মধ্যে সুকুমার বৃত্তিগুলোকে জাগিয়ে তোলা, যারা লেখক আছেন সেই লেখকদেরকে তাদের উৎসাহ উদ্দীপনা যোগানোর মাধ্যমে তাদের লেখাগুলোকে ছাপার অক্ষরে প্রকাশের মধ্য দিয়ে তাদেরকে প্রেরণা দান। এবং আমরা মনে করি যে এই উদীয়মান লেখকদের মধ্য থেকে অনেকেই প্রথিত যশা লেখক হয়ে উঠবেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা একটি অসাম্প্রদায়িক, সুখী, সুন্দর, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে সুন্দর বাংলাদেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছিলেন, আত্মোৎসর্গ করেছিলেন এদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। আমরা সেই অসাম্প্রদায়িক, সুন্দর, সুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সামাজিক দায়িত্বের অংশ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আসুন আমরা সবাই সৌন্দর্যের চর্চা করি, কুসংস্কার থেকে আমরা দূরে থাকি, আমরা অসাম্প্রদায়িকতার চর্চা করি, আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণে প্রত্যয়ী হই। মেঘদূতের সাথে থাকুন, নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করুন, সমাজকে আলোকিত করুন, একটি সুন্দর, অসাম্প্রদায়িক, সুন্দর, সুখী একটি সমাজ বিনির্মাণে প্রত্যয়ী হন। সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ঘরে ঘরে বন্দি ছিল সবাই, শিল্পের চর্চা তাই বলে কি থেমে যাবে সহসাই? প্রতিমারিতে ঘরে ঘরে বন্দি ছিল সবাই, শিল্পের চর্চা তাই বলে কি থেমে যাবে সহসাই? আধুনিক যুগে ভার্চুয়াল পটভূমিতে তাই মেঘদূত নিয়ে এলো কথা, গান, কবিতা আমাদের। মেঘদূত, মেঘদূত, মেঘদূত। চর্চাটা ঢাকা ছিল ছোট এক কালো মেঘের আড়ালে। মেঘদূত আছে পাশে, হাতটা তোমার যদি বাড়ালে
কোন আড়ালে শুদ্ধ চর্চায় মেঘদূত দিশারি আমাদের। মেঘদূত 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 এলো ভাবের বাহন হয়ে আমাদের। প্রাণে প্রাণে গান হাসি আমলান রাখি বন্ধনে বাঁধা কত শত নাম। এক হয়ে আমরা শপথ নিলাম ছড়াবো প্রেমের বাণী কথা দিলাম। মেঘদূত চিরকাল আশার আলো হবে